আমি এখন প্রবেশ করছি ১১ শিব মন্দিরে। ১৭ দশকের মাঝামাঝি যশোরের তৎকালীন রাজা নীলকণ্ঠ রায় তার মেয়ের আবদারেই নির্মাণ করেন এই ১১ শিব মন্দির। এ হচ্ছে মূল ফটক, দেখতে পাচ্ছেন। আর মূল ফটক থেকে প্রবেশ করে এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কিছু বিজ্ঞপ্তি দেখতে পারবেন। এখানে এটা যে সংরক্ষিত পুরাকীর্তি সেটার একটা বিজ্ঞপ্তি টাঙানো রয়েছে। আর এখানে এই ১১ শিব মন্দির সম্পর্কে বিস্তারিত জানানো রয়েছে এবং এই মন্দিরের একটি ডিজাইন কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে শুরুর দিকের দৃশ্য। আমি এখন প্রবেশ করছি ১১ শিব মন্দিরে। দেখতে পাচ্ছেন প্রবেশপথের দুই পাশে দুইটি ছোট মন্দির রয়েছে, আর একদম গেটের সামনেই রয়েছে এই বড় মূল মন্দিরটি। সতেরো দশকের মাঝামাঝি যশোরের তৎকালীন রাজা নীলকণ্ঠ রায় তার মেয়ের আবদারেই নির্মাণ করেন এই ১১ শিব মন্দির। ইতিহাস বলে যশোরের রাজার মেয়ের নাম ছিল অভয়া, যার বিয়ে হয় নড়াইলের জমিদারের ছেলে নীলম্বর রায়ের সাথে। কিন্তু দুর্ভাগ্যবশত অল্প কিছুদিনের মাঝেই নীলম্বর দুরারোগ্য ব্যাধিতে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে মেয়ের আবদারেই ভৈরব নদীর পাশেই এই ১১ শিব মন্দির তৈরি করে দেওয়া হয় এবং অভয়া এই মন্দিরেই সারা জীবন পূজা অর্চনা করে কাটিয়ে দেন। পরবর্তীতে তার নাম অনুসারেই এই অঞ্চলের নাম হয়ে ওঠে অভয়নগর। এবার আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে এই ১১ শিব মন্দিরে আসবেন। আপনারা চাইলে ঢাকা থেকে যশোর হয়ে অথবা ঢাকা থেকে খুলনা হয়ে খুব সহজেই এখানে আসতে পারেন। যদি যশোর হয়ে আসেন তাহলে যশোর থেকে নেওয়াপাড়া পায়ে রাজঘাট দিয়ে ভৈরব নদী পার হয়ে ১১ শিব মন্দিরে আসতে পারবেন, অথবা খুলনা থেকে আপনারা ফুলতলা হয়ে ভাটপাড়া যে ঘাট আছে সেই ঘাট দিয়ে পার হয়ে সহজেই এই ১১ শিব মন্দিরে আসতে পারবেন। মূল মন্দির থেকে পূর্ব দিকে রয়েছে এক সারিতে ৪টে মন্দির দেখতে পাচ্ছেন। ১, ২, ৩, ওই যে কোনায় ৪। আবার একইভাবে পশ্চিম পাশেও ৪টে মন্দির রয়েছে। ১, ২, ৩, ৪। দুই সারিতে ৮টি এবং প্রবেশের পথে এই ২টি মন্দির মিলে মোট মন্দিরের সংখ্যা দাঁড়ালো ১১টি। মন্দিরগুলোর উপরের যে ছাদগুলো লক্ষ্য করে দেখবেন, এই ছাদগুলো হচ্ছে ঠিক চালার মতো এবং এর ভেতরের অংশটা কিন্তু গোলাকার, যেটা আপনাদেরকে একটু পরেই দেখাবো। এই হচ্ছে মূল মন্দিরের গায়ের নকশা। সামনে একটি তুলসীর থান রয়েছে। এখন আপনাদেরকে নিয়ে মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মন্দিরের উপরে এরকম সিঁড়ি দিয়ে মাঝখানে একটা বেস করা হয়েছে এবং এই বেজের উপর এই মন্দিরটি যথারীতি এখন বন্ধ। আর এই পাশে মাঝখানে একটি কম্পার্টমেন্ট রয়েছে যেটি এরকম।
ছোট মন্দিরের দৃশ্য ঠিক এরকম। এর দুই পাশে গেট রয়েছে, অনেকগুলো গেট পরবর্তীতে ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বর্তমানে এই ছোট মন্দিরগুলো বেশিরভাগই পরিত্যক্ত। যেমনটি বলছিলাম, এই মন্দিরের ভিতরের উপরের ছাদটা কিন্তু গোলাকার। এখন চলেন আপনাদেরকে নিয়ে এই মন্দিরটির ভিতরে গিয়ে উপরের অংশটা দেখি। আমি ইতিমধ্যে প্রবেশ করেছি, আর মন্দিরের উপরের অংশটা ঠিক এইরকম গোল। আর এই পাশে দিয়ে আরেকটি গেট রয়েছে, যেটি দিয়ে বেরিয়ে পরবর্তী মন্দিরটি। এই সবগুলো মন্দিরেই অযত্ন আর অবহেলার ছাপ এর প্রতিটি পরতে পরতে লক্ষ্য করা যাচ্ছে। এই আরেকটি ছোট মন্দির, যেগুলো এই ছোট মন্দিরগুলো বেশিরভাগগুলোই পরিত্যক্ত, শুধু একটি মাত্র রয়েছে যেটি দেখতে পাচ্ছি। এই যে মন্দিরটি এই মাঝখানে, ওটি হচ্ছে তালাবদ্ধ, বাকি সবগুলো মন্দিরেই পরিত্যক্ত। আর এখানে যেহেতু অভাবে তদারকি নেই, ফলে দেখুন এই যে বাঙালির কাজকর্ম, এই যে দেওয়াল জুড়ে এমনভাবে লিখে রেখেছে, মনে হচ্ছে যে এটি কোনো এক পার্ক, যেখানে প্রেমিক প্রেমিকারা ঘুরতে আসে, এসে এরকম দেওয়ালিকা লেখে, যেটা আসলে খুবই দুঃখজনক। মন্দিরে এমনটি আসলে আশা করা যায় না। আর এটি হলো এই সারির সর্বশেষ মন্দির, যেটির অবস্থাও ঠিক একই রকম। পূর্বে মন্দিরের চারপাশে এরকম ইটের পুরু দেওয়াল ছিল, যেটি ধ্বংস হয়ে এখন একেবারে ছোট হয়ে গিয়েছে। পরবর্তীতে এই যে লোহার সীমানা প্রাচীরটি দেখতে পাচ্ছেন, এটি নির্মাণ করা হয়েছে। আমি এখন মন্দিরটির পশ্চিম পাশ থেকে দৃশ্য এরকম। এই হচ্ছে এই সারির 4টি মন্দির।